সেইখান থেকে আমরা উদ্ধার পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো এইরকম একটা বাস্তবতা তারা তৈরি করছিল যে কোনো হাসপাতালেও কেউ চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় ছিলেন না। আন্দোলনকারীরা নানাভাবে হাসপাতালের ভেতরেও আক্রান্ত হয়েছিলেন। এই ভয়াবহ পরিস্থিতি আমরা সামনে এনে আজকের দিনটাকে সামনে আনছি, কিন্তু 19 তারিখও একদিনে আসেনি, যেমন 5 তারিখে একদিনে আসেনি। এই পুরো অভ্যুত্থানের প্রেক্ষাপটটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। 2011 সালে যখন শেখ হাসিনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনী আনলেন, তখনই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল বাংলাদেশের গতিমুখ কোন দিকে, একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসনের দিকে। এটা হয়তো একটা ফ্যাসিস্ট শাসনে রূপান্তরিত হতে আরো কিছুটা সময় লেগেছে, কিন্তু ডিরেকশন ঠিক হয়ে গিয়েছিল। 14 সালে একতরফা নির্বাচন, 18 সালে সবাইকে ডেকে নির্বাচন করার, সুষ্ঠু নির্বাচন দেওয়ার অঙ্গীকার করে রাতের ভোটের তামাশা, এবং এরপরে পুরো বিষয়টা এই জায়গায় এসে দাঁড়িয়েছিল যে বাংলাদেশের জনগণের একটা বৃহত্তর ঐক্য সৃষ্টি না করলে এই ফ্যাসিবাদী শাসনকে আর পরাজিত করা যাবে না। এবং সেই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলো উদ্যোগী হয়েছিলেন। আমরা আমাদের দিক থেকে, তখনও গণতন্ত্র মঞ্চ গঠিত হয়নি, কিন্তু আমরা রাজনৈতিকভাবে উদ্যোগ নিয়েছিলাম। দেশের অন্যতম প্রধান বড় দল, রাজনৈতিক দল বিএনপি, তারাও সেটা উপলব্ধি করেছিলেন 18 সালের নির্বাচনের অভিজ্ঞতার পরে, যে বাংলাদেশে এখন সবাই মিলে না নামলে এইখানে একটা এই ফ্যাসিবাদের পতন ঘটানো যাবে না। রাজনৈতিকভাবে আমাদের বিরোধ আছে, পার্থক্য আছে, কিন্তু এত সব সত্ত্বেও এই আমরা দেখেছি যে কি ধরনের আয়োজন করলে জনগণের বৃহত্তর ঐক্য করা যায়, সেই বিষয়ে প্রত্যেকটি দল কম বেশি তারা তখন নিজেদের উপলব্ধি এবং নিজেদের সে অনুযায়ী রাজনৈতিক সিদ্ধান্ত সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন। যার ফলে আমরা দেখেছিলাম যে যুগপৎ আন্দোলনের একটা কাঠামো তৈরি হয়েছে। এমনকি যারা ঠিক যুগপৎ আন্দোলনে আসতে সক্ষম হচ্ছেন না, তারাও যার যার অবস্থান থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করা, কিন্তু এক অভিমুখে, মানে লক্ষ্যকে সামনে রেখে যুগপৎ এবং যার যার অবস্থান থেকে আন্দোলনের কাঠামোটা আমরা তৈরি করেছিলাম। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এইটা, যে শেখ হাসিনার ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যারা, যেসব প্রত্যেকটি রাজনৈতিক দল, তারা হয় যুগপৎ আন্দোলনের কাঠামোতে অথবা যার যার নিজের অবস্থান থেকে শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে তারা নামবেন, এইরকম একটি রাজনৈতিক কাঠামোগত বোঝাপড়া সেটা সেদিন তৈরি হয়েছিল। এবং আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেই যাকে বলে দূরদৃষ্টিতা, সেই রাজনৈতিক যে একটা পরিণত চিন্তা, সেইটা তারা হাজির করেছিলেন। ওইটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করেছে। ওইটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী একটা সুতায় গাঁথার মতো জায়গায় নিয়ে এসেছিল। ওইটাই প্রেক্ষাপট সৃষ্টি করেছিল। হ্যাঁ, শেখ হাসিনা একটা 7ই জানুয়ারির দামি নির্বাচনের আগে আন্দোলনকে স্যাবোটাজ করে নানাভাবে এটাকে ধ্বংস করার ক্ষেত্রে সাময়িকভাবে সফল হয়েছিল। কিন্তু আমরা আমাদের দেখেছি গণ অভ্যুত্থান তখনই হয় যখন পুরো দেশে কিংবা একটা জনগোষ্ঠীর মধ্যে একটা বারুদ ধীরে ধীরে জমা হতে থাকে। বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা মানে বারুদ, একটা ক্ষোভ জমা হচ্ছিল, এটা যে একটা বারুদের স্তূপে পরিণত হয়েছিল, এইটা কিন্তু প্রতিদিন আমরা টের পেয়েছি। কিন্তু কোনো একটা স্ফুলিঙ্গের প্রয়োজন ছিল। এবং আমাদের দেশের ইতিহাসে এই কথা আমরা আলোচনা করেছিলাম যে আমাদের দেশের ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থান, এমনকি 90-এর গণ অভ্যুত্থান, এখানে বেশ কয়েকজন আছেন। মোস্তফা জামাল হায়দার ভাই নেতৃত্বে ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব হিসেবে এই 69-এর গণ অভ্যুত্থানে ছিলেন, বাবলু ভাইরা ছিলেন, শহীদুল্লাহ কায়সাররা ভাইরা ছিলেন। আবার পরবর্তীকালে 90-এর আন্দোলনে অনেকেই আছেন। আমরাও সেখানে অংশগ্রহণকারী হিসেবে 90-এর আন্দোলনে আমাদের রাজনীতির হাতেখড়ি হয়েছিল। আমরা দেখেছি যে যখন বাংলাদেশের ছাত্ররা সামনে নামে, যখন ছাত্রদের বুকে গুলি লাগে, তখন এই দেশের মানুষ যে আবেগীয় বন্ধনে এক সুতায় গেঁথে যায়, যে উত্থানটা ঘটে, সেইটার একটা অপেক্ষা আমাদের ছিল। আমরা অপেক্ষা করছিলাম সেই জায়গার জন্য যে ওই মুহূর্ত কখন সৃষ্টি হবে। এবং
এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সেই মুহূর্ত সৃষ্টি হয়েছিল 16ই জুলাই, যখন আবু সাঈদ 2 হাত প্রসারিত করে নিজের বুকে সে গুলি নিয়েছিলেন। ওয়াসিম চট্টগ্রামে নিজের বুকে গুলি নিয়েছিলেন। এই যে উত্থান, সেই উত্থান পুরো বাংলাদেশে স্ফুলিঙ্গ হিসেবে এসে একটা দাবানল সৃষ্টি করেছিল। কাজেই আমাদের অভ্যুত্থানের প্রেক্ষাপট খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার। কেউ যদি মনে করেন কারো বিশেষ